আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় কৃতজ্ঞ শিক্ষার্থীরা, তোমরা একটু জানাও তোমরা কেমন আছো। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তোমরা আমাকে অনেকে সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। দেখো, আমাদের এই আয়োজনটা খুবই এক্সক্লুসিভ এবং এক্সেপশনাল, বিকজ খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে, সেদিক থেকে এক্সক্লুসিভ অ্যান্ড ডেফিনেটলি প্রিমিয়াম। আর অন্য দিকে ব্যতিক্রম হচ্ছে এত হোমওয়ার্ক, এত চাপ, এত পড়া। সবাই কি ঠিকঠাক মতো করতে পারছে? মোটেই না। এর মধ্যে যারা করতে পারছে তারাই মূলত সফলতার ঘ্রাণ পাবে। আমি প্রত্যেকের জন্য দোয়া করি প্রতিটা দিন যেন তোমার নতুন কিছু পাওয়ার নেশা হয়। শুরু করবো আজকের আয়োজনের শুরুতে বলে দিই, আমরা স্বাভাবিকভাবেই ছুটি রাখবো একদিন, অর্থাৎ সামনে বৃহস্পতিবার। আমি একটু বলে দিচ্ছি, সামনে বৃহস্পতিবারের দিন তোমাদের এটা ছুটি থাকবে। ওকে, সামনে বৃহস্পতিবারের দিন এরা ছুটি থাকবে। সামনে বৃহস্পতিবার 2 তারিখ শুধু ছুটি থাকবে। এছাড়া কন্টিনিউয়াসলি আমাদের সপ্তাহে যে 4 দিন হচ্ছিল, শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ইনশাআল্লাহ যথারীতি তা চলতে থাকবে। সুতরাং যেহেতু একটা ছুটি পেলে পুরনো পড়াগুলোকে রিকভার করার একটা চমৎকার সময়। কোনো কথা হবে না, আমরা ক্লাসে প্রবেশ করব। ডে 12, 12তম দিনের আয়োজন। 12তম দিনের আয়োজনে দেখো শিরোনাম, টেস্ট অফ ফ্রি হ্যান্ড রাইটিং, ফর্মুলা 1 2 3 4। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা টেস্ট নেব, একটা ফ্লেভার নেব। অনেক তো ক্লাস হলো, দেখা যাক আমরা কিছু অর্জন করেছি কিনা, সেটি দেখার মোক্ষম সময় হচ্ছে এটি। সাথে আমি চমৎকার একটা ফর্মুলা নিয়েও কথা বলবো। ফর্মুলা শিরোনাম দেখতেই পাচ্ছ, 1 2 3 4, একেবারে ছোটোবেলার গণনা। 1 2 3 4, এই ফর্মুলা অনুযায়ী তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো আজকে। আর সাবটাইটেলে লেখা রয়েছে অনুবাদের কৌশল থেকে ফ্রি হ্যান্ড দক্ষতা। আমি একটা অনুচ্ছেদ দিয়েছি, ধরে নিতে পারো এই অনুচ্ছেদটাই তোমার একটা পরীক্ষা এসেছে এবং সেটা তোমাকে ট্রান্সলেশন করতে বলা হচ্ছে, অথবা মনে মনে তুমি এই বাংলাটাই ভাবছো, তুমি তার ইংরেজি লিখতে চাও। তো সেখানে কত রকমের সমস্যা তুমি ফেস করো, কত রকমের বিষয়গুলো জানতে হয়, এগুলোর মধ্য দিয়েই তো আসলে দক্ষতা সূচিত হয়। সে কারণেই সাবটাইটেল লেখা রয়েছে অনুবাদের কৌশল থেকে ফ্রি হ্যান্ড দক্ষতা। চেষ্টা করে দেখো তো ইংরেজি করতে পারো কি না। তোমরা যেটি করবে, অন্য কোনো সময় লাইভ ব্যতীত যখন ক্লাসটা করবে, একটু পজ দিয়ে থামিয়ে ট্রাই করবে ঠিকঠাক পারছো কি না। আজকে আমাদের আগে হয়ে যাওয়া অনেক জিনিসের তোমরা রিপিটেশন পাবে, পুনরাবৃত্তি পাবে। যেগুলো আমি শিখিয়েছি সেই বিষয়গুলোর তোমরা চমৎকার ব্যবহার দেখতে পাবে। মূল আয়োজনটি শুরু করার পূর্বে আমরা একটু হোমওয়ার্ক থেকে ফিরে আসি। চ্যাপ্টার 1, চেঞ্জিং ওয়ার্ড ফর্মস, ডেরিভেটিভস চলছে। আমরা আজকে দেখব ইনশাআল্লাহ 161 থেকে 180 পর্যন্ত। তার আগে একটু কমেন্টে বলো, দ্রুত লিখে দাও গত দিনের পড়াটা, অর্থাৎ তোমার 141 থেকে 160 পর্যন্ত তোমরা কারা কারা পড়েছ, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও। আর আজকের পড়াটা একটু নিয়ে নাও। যারা ফাঁকি দিচ্ছ তারা নিঃসন্দেহে ফাঁদে পড়বে। ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও আর ভোকাবুলারি পড়বে না, তা কোনোভাবে হতে পারে না। সো বি সিরিয়াস, এখনও যথেষ্ট সময় রয়েছে, তৎপর হও। ওকে, কমেন্টে লিখতে থাকো কারা কারা পড়েছ, কতটুকু পড়েছ, বা কেন পারোনি, যদি সম্ভব হয় সেটাও একটু কমেন্টে লেখো। আচ্ছা, আমরা আজকে দেখব 161 নাম্বার থেকে। ওকে, এই হচ্ছে 161। আলহামদুলিল্লাহ, ভাবা যায় কতটা পথ পাড়ি দিয়েছি আমরা। শুরু হয়েছিল 1 থেকে, আজ আমরা 161 নাম্বার সিরিয়াল, 161 থেকে 180 পর্যন্ত। ফাঁকি দিলে তো কিভাবে যেন দিন এমনিই কেটে গেছে, কিন্তু যারা প্রকৃত অর্থে আমার কথা শুনেছ, আমার দেওয়া হোমওয়ার্কগুলো যথাসময়ে শেষ করেছ, তারা এখন অনেক সমৃদ্ধ, অনেক নিজেদের উন্নয়ন করেছ প্রথম দিনের তুলনায়। কি নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস অনুভব করছো না? নিজের ভিতরে একটা মনে হচ্ছে না যে ফ্রি হ্যান্ড জিনিসটা আমি পারি বা না পারি, আমি বুঝে গেছি যে আসলে মূল জিনিসটার রসদ কী, কীভাবে এখান থেকে নিতে হয়। আসলে আমাদের এই পুরো আয়োজনটার এটাই হচ্ছে মূল কথা। এক একটা কোর্স, এক একটা বই, এক একটা প্রোগ্রাম হচ্ছে এক একটা সিঁড়ির মতো। একটি সিঁড়ি দিয়েই যেমন তুমি পরের স্টেপে বা
কোনো একটা জায়গায় পৌঁছে যাও না, কয়েকটা সিঁড়ি পার হয়ে তবে তো একটা রুমে বা কোনো একটা জায়গায় প্রবেশ করতে হয়, তেমনি একটা কোর্স, একটা বই হচ্ছে সিঁড়ি সমতুল্য। আমার এই কোর্সটা তোমাকে আত্মবিশ্বাসের একটা লেভেল দেবে। এই লেভেলটা তুমি যদি শেষ করতে পারো, আর কারো কাছে যেতে হবে না। তুমি বুঝে নেবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মূল জিনিসটা কী। কারো কথা শুনলে আর তোমার কাছে মনে হবে না এই কথা তুমি জানো না, তোমার মনে হবে রফিক স্যার এই কথা বলেছিল। সো আমি তোমাদেরকে মূল জিনিসটা দিয়ে দিচ্ছি, এরপরে আর কিছুই থাকবে না বাকি, শুধুমাত্র প্র্যাকটিস ব্যতীত। তো এখান থেকে শুরু হলো 161 থেকে। এইভাবে করে আমার প্রত্যাশা থাকবে, প্রত্যেকের জন্য দোয়া থাকবে, 180 পর্যন্ত টানা 20 বার পড়বে। এই কথা যে কতবার বললাম তোমাদের, আমি এই কারণেই বলছি, মুখস্থ নয়, আমাদের কাজ হচ্ছে বারবার পড়া, 20 বার পড়া, আর এটিই হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, আশা করছি 20 বার পড়ে ফেলবে এবং আগামী দিন আমাকে স্বতঃস্ফূর্তভাবে জানাবে যে স্যার পড়ে ফেলেছি। এই হচ্ছে 180 নাম্বার। আর্বিট্রেশন, নাউন, আর্বিট্রেট, নিষ্পত্তি করা, আর্বিট্রারি, আইনানুগ নয় এমন, আর আর্বিট্রারিলি মানে হচ্ছে তোমার নির্বিচারে, এটা হলো অ্যাডভার্ব। দেখা শেষ, এবার উচ্চারণ দেখব, বাংলা অর্থ, ইংরেজি সেন্টেন্স কোথায় ব্যবহার হয়েছে মোটা করে লেখা আছে এবং তার পাশে বাংলা যে অর্থ আছে সেটা। এভাবে করে প্রতিটাই পড়ব, একবার পড়া শেষ আরেকবার, এভাবে টানা 20 বার, প্রথম থেকে শুরু করে 180 পর্যন্ত, 161 থেকে 180 পর্যন্ত টানা 20 বার পড়ব। দ্যাটস এনাফ। এর বাইরে তোমাকে আর কোনো প্রেশার নিতে হবে না। মুখস্থ হয়েছে কিনা, ভুলে গেলাম কিনা, এগুলো তোমাকে ভাবতে হবে না। পড়তে থাকো, যথাসময়ে সেগুলো কাজে ব্যবহার হবে, এটা বিশ্বাস রাখো তুমি। আচ্ছা, এবার চলো আমরা আবারও পড়ায় ফিরে যাই। ওয়েল, এই সেই অনুচ্ছেদ। তো অনুচ্ছেদটা আমরা একটু পড়ে নিই আর রহস্যগুলো উন্মোচন করি। বিশ্ববিদ্যালয় গতরাতে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল পরীক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে। বেশ লম্বা সেন্টেন্স। আজকে আমরা লম্বা সেন্টেন্সের মাঝখানে লম্বা সেন্টেন্সকে কিভাবে ট্রান্সলেশন করব সেই কৌশলগুলো দেখব। তার ভিতর থেকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন এগুলোকে কিভাবে আলাদা করব সেই কৌশলগুলো দেখব। কারণ এটা কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার বাংলা যখন একটা লম্বা বাক্য দেখি সেটা ট্রান্সলেশন করতে পারি না, ধরবোটা কোথায় থেকে, শুরু করব কোথায় থেকে। ইনশাআল্লাহ তার সমাধান করবে আজকের এই আয়োজনে। ওয়েল, সো যেটি হলো যে বিশ্ববিদ্যালয় গতরাতে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করলো পরীক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে। তারপরে বলা হচ্ছে পরীক্ষা কক্ষের প্রতিটি ফটকে তদারকিরা, মানে যারা দেখভাল করেন তদারকিরা, এন্ট্রি দ্রুত করতে হাতে ধরা স্ক্যানার দিয়ে অ্যাডমিট কার্ড যাচাই করলো। এটা তো আমরা দেখি মেন গেটে স্ক্যানার নিয়ে বসে থাকে, দুইজন দুই পাশে দাঁড়িয়ে থাকে। হাজারো আবেদনকারী, মানে হাজার হাজার আবেদনকারী খুব সকালে এসে পড়ল নিজ নিজ কক্ষ খুঁজে নিতে। সকালে এসে পড়ল নিজ নিজ কক্ষ খুঁজে নিতে। আর অভিভাবকরা বাইরে ধৈর্য নিয়ে অপেক্ষা করলো পরীক্ষার পর দেখা করতে। এমনটাই চিত্র, তাই না? পরীক্ষার হলে তার সন্তানরা প্রবেশ করেন আর বাইরে অভিভাবকরা বসে থাকেন। আসন বিন্যাস ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ক্যাম্পাস ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ সকাল জুড়ে কার্যকর ছিল মসৃণ চলাচল নিশ্চিত করতে। এমনটাই কিন্তু হয় যখন কোনো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটা হতে পারে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা বিসিএস চাকুরির কোনো পরীক্ষা, অথবা হতে পারে এসএসসি, এইচএসসি, বিভিন্ন ধরনের পরীক্ষাতে কিন্তু আমরা দেখি যে এইরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। যদিও আমরা বিশ্ববিদ্যালয় শিরোনামে দিয়েছি, কিন্তু পরীক্ষা চিত্রটা মোটামুটি এইরকমই। এখন আসো আমরা প্রতিটা বাক্যকে ট্রান্সলেশন করি, তার স্ট্রাকচার দেখি কোন স্ট্রাকচারে আছে এবং তার সাথে কিছু রহস্য উন্মোচন করি। এই কথাটি বলার পূর্বে তোমাদেরকে বলি যে ইংরেজিতে যত ধরনের তুমি কথা লেখো, বাক্য লেখো বা বাংলা থেকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করো, এই সবের ক্ষেত্রে ঘুরে ফিরে সবচেয়ে বেশি ব্যবহার হয় 3টা স্ট্রাকচার। যদি আমরা প্রথম ক্লাসের দিকে দেখিয়েছিলাম 10টি স্ট্রাকচার মনে পানে গেঁথে নেবে, সেখানেও ছিল ওই 10টির ভিতরে 3টি, যেটা আমি দেখাবো তোমাদের। তো এই 3টা প্রচুর পরিমাণে ব্যবহার হয়, প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তো সেই 3টার কথাই বলবো এখন আমি। সেই 3টা হলো তোমার ধরো ট্রানজিটিভ ভার্বের প্রচুর ব্যবহার দেখতে পাবে, ট্রানজিটিভ ভার্ব, এরপরে ইনট্রানজিটিভ ভার্ব এবং আরেকটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই ভার্ব দিয়ে স্ট্রাকচার খুব খুব ইম্পর্টেন্ট। আমরা কি করব,
প্রতিটা বাক্যকে একটু আলাদা করে নেব। এখানে যতগুলো বাক্য আছে 1, এরপরে হচ্ছে 2, তারপরে হলো 3, এখানে মনে হয় একটু কম বেশি হয়ে গেছে আমাদের দেখা করতে, না আমি দেখি। প্রথমটা হচ্ছে যাচাই করলো, এই পর্যন্ত 2টা। 1000 আবেদনকারী কক্ষ খুঁজে নিতে, আমি এই পর্যন্ত একটা আলাদা করব। একটু আমি ফুল স্টপ দিয়ে দিই, দাঁড়িয়ে দিয়ে দিই, হ্যাঁ, ওকে। আর এই আর থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা বাক্য, আসন বিন্যাস থেকে শুরু করে ছিল পর্যন্ত একটা, এবং ক্যাম্পাস ঘিরে বাকি অংশটুকু আছে একটা, 6টা। আমি 6টা বাক্যকে 3টা স্ট্রাকচারে ভাগ করে ফেলি, যে 3টা নিয়ে কথা বলবো এখন। প্রতিটা স্ট্রাকচারের অধীনে 2টা করে বাক্য রাখবো, কেমন? ওকে, এই হলো স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1-এর স্ট্রাকচারটা দেখো। প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ট্রানজিটিভ ভার্ব, যেটাকে শর্টকাটে আমরা টিভি বলছি, ট্রানজিটিভ ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট, এবং সবশেষে এক্সটেনশন। এই এক্সটেনশনে কথা বললে আমি তোমাদের একটু মনে করিয়ে দিই, আমি লেকচার 4 যখন নিয়েছিলাম, আমি এখানে পাশে লিখে দেব লেকচার 04। আমি যখন তোমাদের লেকচার 04 নিয়েছিলাম, একটু কালারিং করে দিই যাতে নজরে পড়ে। এই লেকচার 04-এর সময় একটা বাক্যকে বাড়তি করার জন্য, মূল বাক্যকে আরও কিছু দিয়ে বড় করার জন্য আমরা মোটামুটি 5টা জিনিসের কথা বলেছিলাম। মনে আছে কিনা একটু মনে করো আমার সাথে সাথে। লেকচার 4-এ যেমন বলেছিলাম, প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে একটা বাক্যকে বড় করা যায়, অ্যাপোজিটিভ দিয়ে বড় করা যায়, অর্থাৎ নাউনের একটা ভিন্ন পরিচয়, রিনেম, অ্যাপোজিটিভ, মনে আছে গতদিনে দেখিয়েছিলাম। এরপরে পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে বাকি অংশ যুক্ত করা যায়। এরপরে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে যুক্ত করা যায়। এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে প্রিপোজিশনাল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রায় সিমিলার, এই সব দিয়ে যুক্ত করা যায়। সুতরাং এক্সটেনশন মানে হচ্ছে ওই লেকচার 4-এর ভিতরে যেগুলো ছিল সেইগুলোর কথা, ঠিক আছে? তার মানে জিনিসটা আমাদের আলোচনা হয়েছে অলরেডি। এখন এইখানে দেখো আমি 2টি বাক্য দিয়েছি, 2টা বাক্যের স্ট্রাকচার হচ্ছে এইটা। এখন এখানে আমরা একটা বিষয় মনে রাখবো, যখনই কোনো একটা বাংলা আমরা বাক্য দেখব, সেই বাংলা বাক্যকে ট্রান্সলেশন করার সময় প্রথমে আমরা হিট করব হার্টবিটে। কোথায় হিট করব? হার্টবিটে। সেই হার্টবিট কি জানো? একটা সেন্টেন্সের হার্টবিট কাকে বলা হয়? ইয়েস, একটা সেন্টেন্সের হার্টবিট বলা হয় ভার্বকে। এই সেন্টেন্সের ভার্বটা কি বলতে পারবে? ক্রিয়া কাকে বলে? কোনটা? ইয়েস, প্রকাশ করলো। সো এই প্রকাশ করলোটা আমার হচ্ছে ভার্ব। এই প্রকাশ করলোকে আমি যদি প্রশ্ন করি যে কে প্রকাশ করলো, একটু মনে রাখতে হবে। আমি যদি বলি যে হোয়াট, হু দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো, হু দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো ভার্বকে, তার নাম হবে সাবজেক্ট। এটা একটু মনে রাখবে তোমরা। পরে আমি নোট করে দিচ্ছি। হু দিয়ে প্রশ্ন করছি, কে প্রকাশ করলো? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রাইট? এবার যদি আমি এটাকেই প্রশ্ন করি যে কি প্রকাশ করলো, কে সাবজেক্ট, আর কি, খেয়াল করো, হোয়াট। এই হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই সেটার নাম হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলাম, আমরা যে উত্তর পাবো সেটি হচ্ছে সাবজেক্ট। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই, আর কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। এটা একটা কথার কথা। এবার বাস্তবে যে আমরা ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করি, এভাবে হয়তো অনেকে বুঝতে পারবে না। তো প্রথমে আমরা বাক্যের শুরুতে কি লিখি? বাক্যের শুরুতে আমরা বাক্যের সাবজেক্ট লিখি। কি লিখি? সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কি? দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। ঠান্ডা মেজাজে দেখতে থাকো, ক্লাসটা করতে থাকো। বুঝতে পারছি না, এটা বলার দরকারই নেই, কারণ পুরো জিনিসটা শেষ না হলে বুঝবে না। শুধু তাই নয়, এই লেকচার, আজকের লেকচার প্রথম থেকে শেষ পর্যন্ত যখন শেষ হবে, তখনই কিন্তু মূল জিনিসটা বুঝতে পারবে। কোনো একটা জায়গা না বোঝা মানে এরকম নয় যে তুমি আর বুঝবে না। সো এরকম আমি তোমাদের অনেকেই অধৈর্য এবং অস্থির হতে দেখি। কোনো একটি জায়গা না বুঝলেই বুঝিনি মাথার উপর দিয়ে গেল। আরে বাবা, একটা জায়গায় তুমি বোঝনি মানে এই নয় যে পুরো জিনিসটা বুঝবে না। পুরো ক্লাসটি শেষ করার মধ্য দিয়ে এমনও হতে পারে যেটুকু তুমি বোঝনি ওইটা তুমি বুঝে ফেললে, বাট ইউ হ্যাভ টু ফিনিশ A to Z অফ দ্য ভেরি ক্লাস। ওই ক্লাসটা তোমাকে পুরোটা শেষ করতে হবে, কেমন? আচ্ছা, দ্য ইউনিভার্সিটি কি করছেন? এটা হচ্ছে সাবজেক্ট। এবার সাবজেক্টের পর একটা বাক্যে কি বসে? ভার্ব। সো পাবলিশড, প্রকাশ করেছিলেন।
published, পাবলিশড, প্রকাশ করেছিলেন। এখন বলছি কি প্রকাশ করেছিলেন, এরপরে অবজেক্ট। তাহলে অবজেক্টটা কি? বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছিলেন, এটাই তো। সো বিস্তারিত বলতে গেলে আমরা বলতে পারি আর ডিটেল, DETAILED, আর ডিটেলড কি? গাইডলাইন, GYTELINE। তাহলে আমার বাক্যের মূল জিনিসটা আমি পেয়ে গেছি কিনা তুমি খেয়াল করো। প্রথম অংশটুকু হচ্ছে ভার্ব, সাবজেক্ট, ভার্ব, আর বাকি অংশ হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে একটা সেন্টেন্সের মূল জিনিস। এই মূল জিনিসের আবার মূল হচ্ছে ভার্ব। আমি আবার বলছি, একটা লম্বা বাক্য হতে পারে বাংলা, তার ইংরেজি করার সময় আমরা মূলত তিনটা জিনিসকে মূল খুঁজি, একটা সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। ভার্ব আগে খুঁজে বের করব বাংলায়, সেই ভার্বকে আমরা প্রশ্ন করে দেখব। হু দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো হচ্ছে সাবজেক্ট, আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো হচ্ছে অবজেক্ট। অবশ্য কোনো কোনো সময় হোয়াট দিয়ে প্রশ্ন করলে তোমরা সাবজেক্ট পেতে পারো, সেগুলো নিয়ে বিস্তারিত কথা পরে আসবে। আমি বেসিক জিনিসটা দেখাচ্ছি। তাহলে দেখো তো আমার এই পুরো বাক্যটার মূল জিনিসটা আমি পেয়েছি কিনা, যে ভার্সিটি কি করলেন? বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করলেন। এখন বাকি রইল কি? এই যে গত রাতে, পরীক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে, এইটুকুর নাম হচ্ছে এক্সটেনশন। এইটুকুর নাম কি? এক্সটেনশন। সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট তো পেয়েছি, বাকি অংশ আমার রয়ে গেল কোনটুকু? এইটুকু। এই বাকি অংশ কোনো কোনো সময় বাক্যের শুরুতে বসে কিছু অংশ, এবং কিছু অংশ বাক্যের শেষে বসে। এটা যেমন আমি এই বাক্যটা যদি বলি, দ্য ইউনিভার্সিটি পাবলিশড আ ডিটেল গাইডলাইন, গাইডলাইনটা প্রকাশ করেছিল। কবে করেছিল? আমি বলছি লাস্ট নাইট, গত রাতে। তাই তো আছে এখানে, গত রাতে প্রকাশ করেছিল। কি করতে? পরীক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে। এই যে উদ্দেশ্য নিয়ে কাজ হলে আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করি, মনে আছে? এই যে লেকচার 4-এ বলা ছিল বাড়তি অংশ কিন্তু আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে যুক্ত করতে পারি, তার প্রমাণ দেখো। সো আমি এখানে বলছি টু অ্যাভয়েড, এড়াতে। কি এড়াতে? পরীক্ষার্থীদের বিভ্রান্তি। সো ক্যান্ডিডেটস, পরীক্ষার্থীদের, অনেকগুলো পরীক্ষার্থী, অ্যাপোজিটিভটা দিতে হবে সবার শেষে, এই চিহ্নটা দিতে হবে সবার শেষে। ভুল করেও এখানে দেওয়া যাবে না। এখানে দিলে হচ্ছে একজন ক্যান্ডিডেটের সমস্যা এড়াতে, কিন্তু আমি বলেছি অনেকগুলো ক্যান্ডিডেটের, যার কারণে অনেকগুলো শব্দটাকে প্লুরাল করতে হবে, তারপরে কমাটা দিতে হবে সবার শেষে। এরকম অনেক শব্দ তোমরা অবশ্য দেখো হরহামেশা, যেমন গার্লস স্কুল, বয়েজ স্কুল, রাইট? দেখবে কমাটা থাকে ওই, মানে তোমার হাইফেনটা ওপরে থাকে, সবার ওপরে থাকে। হাইফেন বলছি, এই অ্যাপোস্ট্রফি যে চিহ্নটা, সেটা থাকে সবার ওপরে। সো ক্যান্ডিডেটস কি? বিভ্রান্তি। সো বিভ্রান্তি কি? কনফিউশন। কনফিউশন। ওকে, ডান। সো দ্য ইউনিভার্সিটি পাবলিশড আ ডিটেল গাইডলাইন লাস্ট নাইট টু অ্যাভয়েড ক্যান্ডিডেটস কনফিউশন। একেবারে ঠিকঠাক হয়েছে। বাট এখানে যে বিষয়টি তোমাকে জানতে হবে, আমরা যদি বলি যে 1 2 3, একটু ভালো করে বুঝো, তাহলে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে সাবজেক্ট, মনে রাখবে। 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ভার্ব, আর 3 ইজ ইকুয়াল টু হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আর 4 যদি বলি, তাহলে বলো তো 4কে আমরা কি বলবো? এই 4 মানে কি? আমি যে সূত্রের কথা প্রথমে বলেছিলাম 1 2 3 4, 1 যদি সাবজেক্ট হয়, বুঝো, 2 যদি ভার্ব হয়, আর এখানে 3 যদি আমার অবজেক্ট হয়, 3 যদি আমার অবজেক্ট হয়, তাহলে 4 কি বলো তো? ইয়েস, ধরে ফেলেছ। 4 হচ্ছে আমার কি? 4 হচ্ছে আমার এক্সটেনশন। ওকে, সুতরাং ওই যে প্রথমে সূত্রটা দিয়েছিলাম, সূত্র আস্তে আস্তে প্রতিটা জায়গায় ফলো হবে। আমাদের সূত্র হচ্ছে 1 2 3 4, মানে যে কোনো একটা বাক্যতে। এটা কোনো কোনো সময় একটু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলি। কোনো কোনো সময় দেখবে 1 2 3 এবং প্রথমে 4 বসেছে। 4 মানে কি? 4 মানে হচ্ছে এক্সটেনশন। সো প্রথমে 4 বসতে পারে। 2 মানে কি? 2 মানে ভার্ব। এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে আমার সূত্র অনুযায়ী। 1 মানে সাবজেক্ট, তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, শুরুতে হচ্ছে এক্সটেনশন। তার মানে এক্সটেনশন বাক্যের শেষেও বসতে পারে, এই যে সব এক্সটেনশন বাক্যের শেষেও বসতে পারে,
অনেক সময় বাক্যের শুরুতেও তুমি দেখতে পাবে। এখন এটা ডিপেন্ড করবে অর্থকে তুমি কতটা কোনটাকে ফোকাস দিচ্ছ, বেশি গুরুত্ব দিচ্ছ তার উপরে। যেমন আমি যদি বলতাম বিশ্ববিদ্যালয় গত রাতে না বলে গত রাতে, এই কথাটাকে আমি দিলাম বিশ্ববিদ্যালয়ের সামনে। আমি বললাম গত রাতে বিশ্ববিদ্যালয় বিস্তারিত নির্দেশিকা। এখন গত রাতে কথাটা যেহেতু আমি শুরুতে দিয়েছি, বেশি ফোকাস, সুতরাং লাস্ট নাইট কথাটাকে আমি কোথায় দেব? একেবারে বাক্যের শুরুতে, এলটা তখন ক্যাপিটাল করব। তাহলে তোমরা আমাকে বলো তো, দেখো তো বাক্যের শুরুতে এক্সটেনশন বসে গেল কিনা? 4। আবার শেষেও আমি এক্সটেনশন রেখেছি কিনা? রাইট। এগুলো আস্তে আস্তে এমনি বুঝে নেবে, কিন্তু আমার শুধু এইটুকু তোমার মগজে ঢোকানো কাজ যে বাড়তি অংশ এক্সটেনশন বলতে আমরা ওই সকল শব্দগুলোকে বলি যেগুলো যে লেকচার 4-এ শিখিয়েছি, এগুলো বাক্যের শুরুতেও বসে আবার শেষেও বসে। দ্যাটস এনাফ, তুমি শুধু এইটুকু শিখে রাখো। আর এই 1 2 3 4 5 এর ফর্মুলা নিয়ে বিস্তারিত কথা আমি সবার শেষের দিকে একবার দেখিয়ে দেব, কেমন? আচ্ছা, এবারে আসো, পরীক্ষা কক্ষের প্রতিটি ফটকে তদারকিরা এন্ট্রি দ্রুত করতে হাতে ধরা স্ক্যানার দিয়ে অ্যাডমিট কার্ড যাচাই করলো। কত বড় একটা বাক্য! এটা দেখে আমরা হতাশ হয়ে যাই। সো আমার কাজ কি? আমার কাজ হলো প্রথমত ভার্বকে চিহ্নিত করা। কি করা? আমি বলবো যে দ্রুত করতে এখানে যাচাই করলো। এই পুরো বাক্যের ভার্ব যেটা, সেটা হচ্ছে যাচাই করলো। সো যাচাই করলো আমার হচ্ছে মূল ভার্ব, যাচাই করলো। ওকে, আমি রেড করে নিই। এখন এইটাকে আমি মাঝখানে রাখবো, মাঝখানে। ভার্ব মানেই হচ্ছে 2 ডট ডট। তাহলে বলো তো, আমার সূত্র অনুযায়ী একটু আগে দেখিয়েছিলাম ভার্ব মানে হচ্ছে 2, তাহলে একে কে বসবে? একে সাবজেক্ট, 2 এর পর 3 কে অবজেক্ট বা অন্য কিছু, আর সবার শেষে কে বসবে? বাড়তি অংশ। এই ফর্মুলার নামই হচ্ছে আমার 1 2 3 4 ফর্মুলা। আর এই 4 কখনো কখনো বাক্যের আবার শুরুতে বসতে পারে, কখনো কখনো বাক্যের শুরুতে বসতে পারে। দ্যাটস অল। এইটা জাস্ট মনে রাখার মতো বিষয়। এটা এমন নয় যে এটা তুমি তোমার খুব কষ্ট করে মনে রাখতে হবে, তোমার এমনি এগুলো কন্ট্রোলে চলে আসবে। এখন আসো আমরা এটাকে ট্রান্সলেট করি। তাহলে যাচাই করলো কে? আমরা একটু প্রশ্ন করি যে হু মানে কে যাচাই করলো? সাবজেক্ট বের হবে। কারা যাচাই করলো? তদারকিরা, মানে যারা হচ্ছে ইনভিজিলেটর, মানে যারা দায়িত্বে থাকেন। সো আমরা সাবজেক্টটা লিখে ফেলি, দা ইনভিজিলেটর, ইনভিজিআই, হ্যাঁ, ইনভিজিলেটর, LATOR, হ্যাঁ, ইনভিজিলেটর। যেহেতু এটা কমন নাউন আর তদারকিরা বলেছি প্লুরাল, এই জন্য ইনভিজিলেটরস দিলাম। আচ্ছা, দিলাম। আচ্ছা, এটাকে আমি নিচে রেখে দিচ্ছি যাতে করে বারবার তোমার নজরে আসে, কেমন? আচ্ছা, তাহলে দ্য ইনভিজিলেটরস কি করলেন? এই যে এবার তো আমাদের 2 বসাতে হবে, মানে যাচাই করলো। সো যাচাই করে ইংরেজি কি? চেক, CHECKED, চেকড। সো যাচাই করলেন। এখন প্রশ্ন হলো কি যাচাই করলেন? হোয়াট দিয়ে প্রশ্ন করছি, তাহলে কি পাবো? অবজেক্ট পাবো। এবার অবজেক্ট বসানোর সময় এসেছে। কি যাচাই করলেন বলো? অ্যাডমিট কার্ড যাচাই করলেন। সো চেকড দ্য অ্যাডমিট কার্ডস, তাই না? অনেক পরীক্ষার্থী, অতএব অ্যাডমিট কার্ডস হবে, এটাই স্বাভাবিক। ওকে, অ্যাডমিট কার্ডস যাচাই করলেন। তাহলে আমার কিন্তু বাক্যের সাবজেক্ট পেয়ে গেলাম, আমি মূল জিনিস ভার্বও পেয়ে গেলাম। এখন অবজেক্টের পর বাকি যে অংশটা বসাবো সেটা হচ্ছে আমার কি? 4 মানে কি? বাড়তি অংশ। মনে করে দেখো, এবার বাড়তি অংশ বসানোর সময় এসেছে। এখন আমি এখানে বলতে পারি প্রতিটি ফটকে, সো বলবো যে অ্যাট ইচ গেট, প্রতিটা ফটকে কি করার জন্য? দেখি আমরা হাতে ধরা স্ক্যানার দিয়ে, সো উইথ হ্যান্ড স্ক্যানার দিয়ে। কি জন্য? এন্ট্রি দ্রুত করতে। তাহলে টু দ্রুত করা ইংরেজি কি হতে পারে? টু স্পিড আপ এন্ট্রি, অর্থাৎ এন্ট্রিকে দ্রুত করার জন্য এই কাজটি করা হলো। দ্য ইনভিজিলেটর চেক দ্য অ্যাডমিট কার্ড অ্যাট দ্য ইজ গেট উইথ হ্যান্ড স্ক্যানার টু স্পিড আপ এন্ট্রি। এই লম্বা যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ সবটুকু হচ্ছে সেন্টেন্সের কি?
বাড়তি অংশ বা সবটুকু হচ্ছে এক্সটেনশন। এই সবটুকুর নাম কি বলতো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পেরেছ? সো মূল অংশটুকু হচ্ছে আমার ভার্ব, তার আগে সাবজেক্ট এবং তারপরে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এরপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বাড়তি অংশ। রাইট? আশা করি বুঝেছো যে একটা লম্বা বাংলা বাক্য দেখে তার মূল হিটটা করবে কোথায়? এই যে রেড অংশগুলোতে, ভার্ব অংশগুলোতে। ঠিক আছে? ব্যাস, এবার আমরা স্ট্রাকচার 1 ট্রানজিটিভ ভার্বেরটা দেখা শেষ করলাম। এবার পরবর্তী দুইটা বাক্য দেখব যেখানে থাকবে ইনট্রানজিটিভ ভার্ব। স্ট্রাকচার 2, স্ট্রাকচার 2 সাবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব, শর্টকাটে আইএনটিভি, এরপরেও অ্যাডভার্ব, এটা আমরা জানি। ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে, এটাই স্বাভাবিক। আগেরটাই ছিল কি? অবজেক্ট। আর এখানে ইনট্রানজিটিভ ভার্বের পরে কিছু বসলে সেটা বসবে অ্যাডভার্ব। এবং এরপর এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? আবার একটা অ্যাডভার্ব বসতে পারে, আবার একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আবার একটা পার্টিসিপল, আবার একটা ইনফিনিটিভ। ওই যে লেকচার 4-এ যেগুলো বলেছিলাম সেগুলোই। সো এখানে আমি আবার উল্লেখ করে দেব লেকচার 04। তাহলে এটা লেখার মানে হলো এটা যে আমরা যা শিখছি সেগুলোকে প্রয়োগ করার সময় এসেছে, শুধু একটু সময় নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বাংলা বাক্যটা যেটা ছিল সেই অনুচ্ছেদে হাজারো আবেদনকারী খুব সকালে এসে পড়ল নিজ নিজ কক্ষ খুঁজে নিতে। হাজারো আবেদনকারী খুব সকালে এসে পড়ল নিজ নিজ কক্ষ খুঁজে নিতে। ওয়েল, আমরা যদি এখানে বলি ভার্বটা কি, তাহলে হচ্ছে এসে পড়লো। এটা ভার্ব কিনা বলো তো? এটা হচ্ছে আমার ভার্ব। রাইট? হার্টবিট অফ আ সেন্টেন্স। এবার ভার্বকে আমরা প্রশ্ন করছি, মনে আছে কি দিয়ে প্রশ্ন করব? আমরা যদি হচ্ছে ভার্বকে প্রশ্ন করি যে কারা এসেছিল, হু, ওই যে একটু আগে দেখালাম, এই হু দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটি হচ্ছে সাবজেক্ট। তবে হু এর বাংলা অর্থ যে সবসময় কে হবে তা না, কারাও হতে পারে। যদি সিঙ্গুলার হয় কে, আর যদি প্লুরাল হয় তাহলে কারা। যেমন কারা এসে পড়লো? হাজারো আবেদনকারীরা, হাজারো আবেদনকারীরা। আর যদি বলি যে কে এসেছিল, কে তখন একজন, আর কারা মানে অনেকজন। ঠিক আছে? সো এই হুয়েরই অর্থ হলো কোনো কোনো সময় কে এবং কোনো কোনো সময় হচ্ছে কারা। এনিওয়ে, আমরা প্রশ্ন করলাম। আর পরবর্তীতে আমরা যখনই প্রশ্ন করব কিছু 4টা জিনিস দিয়ে তোমরা মনে রাখবে। একটা হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি, আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারি, আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি, এবং আরেকটা হচ্ছে বাই হুইচ, WHIC, হুইচ। এগুলো দিয়ে ভার্বকে প্রশ্ন করে যখন উত্তর আমরা পাই, শেষের অংশটার নাম হয়ে যায় অ্যাডভার্ব। মোস্ট অফ দ্য টাইমস, দু একটা ব্যতিক্রম অনেক সময় হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এগুলো হয়। আমি একটু কালারটা দিয়ে রাখি। সো এটা একটু নজরে রেখো, আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে এসে পড়লো, কে এসে পড়লো? হাজারো আবেদনকারী। সাবজেক্ট আগে লিখি। সাবজেক্টটা কি? হাজারো আবেদনকারী। তাহলে কি হবে? হাজারো বলতে হাজার হাজার, এই হাজার আর হাজারের মধ্যে পার্থক্য আছে। হাজার মানে থাউজেন্ড, হাজারো মানে হচ্ছে থাউজেন্ডস। থাউজেন্ডস, THOUSAND, থাউজেন্ড। এখানে থাউজেন্ডটাকে আমরা একটু আনবোল্ড করি। সো থাউজেন্ডস অফ কি? থাউজেন্ডস অফ আবেদনকারী, অ্যাপ্লিক্যান্টস, CANTS, অ্যাপ্লিক্যান্টস। ওকে, সো থাউজেন্ডস অফ অ্যাপ্লিক্যান্টস এসে পড়লো। এসে পড়া বলতে নতুন কোনো জায়গা আসাকে আমরা কামের থেকে আমরা সবচেয়ে বেশি ইউজ করতে অভ্যস্ত হব, সেটি হলো তোমার অ্যারাইভ, মানে পৌঁছানো। এসে পড়লো মানে পাস্ট টেন্স হয়ে গেছে। সো অ্যারাইভড, থাউজেন্ডস অফ অ্যাপ্লিক্যান্টস, অ্যারাইভড, এসে পৌঁছালো। এখন আমি যদি অ্যারাইভডকে এই কয়টা দিয়ে প্রশ্ন করি, আমি যদি প্রশ্ন করি যে কখন এসে পৌঁছালো, তাহলে উত্তর আসবে সকালে, খুব সকালে পৌঁছালো। আমি যদি বলি, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, আর একটা হোয়ার, একটা হোয়েন থাকবে, আমার ছাড়া পড়েছে। হ্যাঁ, হোয়েন। তো কখন এসে পৌঁছালো, আমি যদি হোয়েন দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাচ্ছি আমি সকালে। ওকে, আর আমি যদি বলি যে হোয়াই, মানে সে কেন এসেছিল, তারা কেন এসেছিল, হোয়াই দে রিজ অ্যারাইভড, তারা কেন এসেছিল, তাহলে উত্তর আসবে নিজ নিজ কক্ষ খুঁজে নিতে। হ্যাঁ, এইগুলো দিয়ে প্রশ্ন করা যায় এবং তুমি যেটা পাবে সেগুলো সাধারণত অ্যাডভার্বই হয়ে যায়। তাহলে থাউজেন্ডস অফ অ্যাপ্লিক্যান্টস অ্যারাইভড, পৌঁছে গেল
খুব সকালে, তাহলে হচ্ছে আমি বলবো যে ভেরি আর্লি, হ্যাঁ ভেরি আর্লি, খুব সকালে, আমি বলছি ভেরি আর্লি, খুব সকালে পৌঁছে গেল। কি করতে? নিজ নিজ কক্ষ খুঁজে নিতে। সো আমরা এখানে টু দিয়ে শুরু করব। টু একটা উদ্দেশ্য নিয়ে, টু ফাইন্ড কি করতে এসেছিল? টু ফাইন্ড খুঁজে নিতে, ভার্বের বেস্ট ফর্ম দেয়ার মানে কারা? থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেন্টস দেয়ার কি? তাদের নিজ নিজ। এখন এই নিজ নিজের ইংরেজিটা কি হবে বলো, কমেন্টে লিখতে থাকো। নিজ নিজ, যেহেতু হলের ব্যাপার বা পরীক্ষার হল কেন্দ্রিক ব্যাপার, পরীক্ষার সেন্টার ব্যাপার, সেখানে হবে অ্যালোটেড, বরাদ্দকৃত, মানে তার জন্য যেটা বরাদ্দ ছিল, অ্যালোটেড রুমস। ডান। তাহলে যেটি দাঁড়ালো, থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেন্ট অ্যারাইভ ভেরি আর্লি টু ফাইন্ড দেয়ার অ্যালোটেড রুমস। আমাদের মূল অংশ কোনটুকু? মূল হচ্ছে আমাদের হার্টবিট ভার্ব, রাইট? ভার্বের আগের অংশটুকুর নাম কি? আমার হচ্ছে সাবজেক্ট। এই ভার্বের নাম কি? ইনট্রানজিটিভ। কেন? কারণ তারপরে বসেছে অ্যাডভার্ব, এই যে আর্লি, প্রত্যুষে, সকালে, রাইট? এবং এই তুমি এক অর্থে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে বাকি যা বসে সব হয়ে যায় অ্যাডভার্ব। এখন দেখো, এই যে বাকি অংশটুকু রয়েছে সবগুলোর নামই হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, বা আমরা বলতে পারি এক্সটেনশন। কোনো কোনো সময় এই অংশটাকেও তুমি বাক্যের শুরুতে বসাতে পারো, যেটি বলেছিলাম বাক্যের শুরুতে এক্সটেনশন বসতে পারে। যদি তুমি কখনো ইনফিনিটিভ অংশকে বাক্যের শুরুতে দাও, তাহলে তোমাকে অবশ্যই কমা দিতে হবে। থাউজেন্ডস টি ছোট হাতের, শেষে ফুল স্টপ। অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? হাজারো আবেদনকারী খুব সকালে এসে পড়ল, এই কথা বলার আগে তখন তোমাকে বলতে হবে নিজ নিজ কক্ষ খুঁজে নিতে হাজারো আবেদনকারী খুব সকালে এসে পড়ল। ইনফিনিটিভ ফ্রেজ যদি বাক্যের শুরুতে বসাও, তাহলে তার বাংলা অর্থটাও শুরুতে নিয়ে আসতে হয়। এটি হচ্ছে বাংলার সঙ্গে ইংরেজির সামঞ্জস্যতা এবং শ্রুতি মাধুর্যতা। আমি যেটাকে যেখানে ফোকাস দেব, ইংরেজি লেখার সময় সেটাকে সেখানে ফোকাস দিতে হবে। বিশেষ করে এটা ফ্রেজের ক্ষেত্রে প্রযোজ্য, রাইট? তাহলে বাক্যের শুরুতেও বসতে পারে, আবার বাক্যের শেষেও বসতে পারে। ডান। এবার আসো পরে বাক্যটা দেখি। অভিভাবকেরা বাইরে ধৈর্য নিয়ে অপেক্ষা করলো পরীক্ষার পর সন্তানদের সঙ্গে দেখা করতে। ওয়েল, সো বাক্যটা আমরা একটু ভার্ব খুঁজে বের করি। সেটা হলো অপেক্ষা করলো। অপেক্ষা করলো, অপেক্ষা করলোকে একটু প্রশ্ন করো, কারা অপেক্ষা করলো? হু দিয়ে প্রশ্ন করছো, উত্তর পাবে সাবজেক্ট। সাবজেক্টটা লিখে ফেলো। অভিভাবকরা, সো দ্য গার্ডিয়ানস হতে পারে, দ্য প্যারেন্টস হতে পারে। আমি প্যারেন্টস দিলাম। দ্য প্যারেন্টস, অভিভাবকরা কি করলো? অপেক্ষা করলো। সো অপেক্ষা করলো মানে পাস্ট টেন্স, সো ওয়েটেড হবে। অপেক্ষা করলো, ওকে। অপেক্ষা করার পর আমি কি বলবো? যে ধৈর্য নিয়ে, মানে ধৈর্যের সাথে। সো আমি যদি বলি যে হাউ দে ওয়েটেড, কিভাবে তারা অপেক্ষা করলো? হাউ ডিড দে ওয়েট, তারা কিভাবে অপেক্ষা করলো? সো হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি ধৈর্য নিয়ে। সো আমরা করব দ্য প্যারেন্টস ওয়েটেড পেশেন্টলি। পেশেন্টলি, ধৈর্য সহকারে অপেক্ষা করলো। এবার প্রশ্ন হচ্ছে হোয়ার ওয়েটেড, কোথায় অপেক্ষা করলো? আমি বলবো কোথায় অপেক্ষা করলো? বাইরে। সো বাইরে ইংরেজি কি? রাইট, আউটসাইড। আউটসাইড। সো ধৈর্য নিয়ে অপেক্ষা করলো বাইরে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আগে তো ছিল বাইরে, তারপরে তো ছিল ধৈর্য নিয়ে, তাহলে কি তুমি এভাবে লিখবা দ্য প্যারেন্টস ওয়েটেড আউটসাইড পেশেন্টলি? সেটাও হবে, সেটা একটু অপরিপক্ক হবে। ইউজ করতে করতে বুঝে যাবে যে বাংলার যেমন আমাদের ন্যাচারাল একটা টোন আছে, যে কথাগুলো বলতে শুনতে ভালো লাগে, ইংরেজির এরকম ন্যাচারাল কিছু বিষয় আছে। কোনো কোনো সময় গ্রামারের নিয়ম ভেঙেও কিছু কিছু ইংরেজি বাক্যে ওয়ার্ড প্লেস হয়, অ্যাডভার্বগুলো বিভিন্ন জায়গায় বসতে পারে। এটা নেটিভ স্পিকাররা প্রচুর ইউজ করে, আর আমরা যখন দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করি ইংরেজি, এখানে খুব ধরাবাঁধা নিয়মের মধ্যে পড়ে যায়। কিন্তু তারা বলে যেটা শুনতে ভালো লাগবে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, মানুষ বুঝবে সেইটা, এবং সেটা যদি অ্যাডভার্বিয়াল বা ফ্রেজ টাইপের জিনিস হয়, ওলট পালট করলে এটা মহামারী, মানে বিশাল ধরনের কোনো ভুল নয়। ওয়েল, সো পেশেন্টলি আউটসাইড, তা ধৈর্যের সাথে বাইরে অপেক্ষা করছিল। এগুলো আস্তে আস্তে শিখে যাবে, ওয়ার্ড প্লেস, রিপ্লেসমেন্ট জায়গাগুলো। আচ্ছা, তাহলে বাইরে অপেক্ষা করছিল কিসের জন্য? একটা উদ্দেশ্য নিয়ে। বলা হচ্ছে হোয়াই, তারা কেন অপেক্ষা করছিল? হোয়াই ডিড দে
ওয়েট, তারা কেন ওয়েট করছিল। এখন একটা উদ্দেশ্য আসবে, আর উদ্দেশ্য মানে কি, ইনফিনিটিভ, সন্তানদের সঙ্গে দেখা করতে। সো টু মিট, ভার্বে বেস ফ্রম টু মিট, তাদের মানে প্যারেন্টসদের, হ্যাঁ দেয়ার সন্তান, চিলড্রেন, CHILDREN, হ্যাঁ চিলড্রেন, ওকে, চিলড্রেনের সঙ্গে দেখা করার জন্য। কখন, আমরা এবার প্রশ্ন করছি হোয়েন, কখন, সেটা কখন দেখা করতে চেয়েছিল তারা, পরীক্ষার পর। সো এখানে কি হবে, আফটার দ্য টেস্ট বা আফটার দ্য এক্সাম, যাই বলো, আফটার দ্য টেস্ট হয়ে গেল। দ্য প্যারেন্টস ওয়েটেড পেশেন্টলি আউটসাইড টু মিট দেয়ার চিলড্রেন আফটার দ্য টেস্ট। সো ওয়েটেড আমাদের মূল হার্টবিট, এর ডানে বামে সাবজেক্ট অ্যাডভার্ব বসেছে। এখন আমি যদি কোনোভাবে বাংলায় বলতাম, পরীক্ষার পর, একটু খেয়াল করো, পরীক্ষার পর অভিভাবকেরা বাইরে ধৈর্য নিয়ে অপেক্ষা করলো সন্তানদের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, পরীক্ষার পর, তাহলে এইটা তুমি আফটার দ্য টেস্ট দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু যদিও বাংলা খুব বেশি মানানসই হবে না, তবে আমার এটা বোঝানো বা এই কথাটি বলার মানে হলো কোনো কোনো সময় বাড়তি অংশ অ্যাডভার্বিয়ালগুলো সেন্টেন্সের শুরুতে বসতে পারে। ওকে, তাহলে মোটামুটি স্ট্রাকচারটু বুঝে নিয়েছো, যেখানে দেখালাম ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে ট্রান্সলেশন। এবার দেখব আমরা লিঙ্কিং ভার্ব দিয়ে। ওয়েল, এবার দেখব হচ্ছে আমরা স্ট্রাকচার 3, সাবজেক্ট থাকবে, মাঝখানে একটা লিঙ্কিং ভার্ব। মনে আছে লিঙ্কিং ভার্বগুলো, ওই যে বি ভার্ব, এরপর সিম, রিমেন, এই টাইপের ভার্বগুলো। এরপরে থাকবে কমপ্লিমেন্ট, আর এটা তো জানি যে সাবজেক্ট আর লিঙ্কিং ভার্বের পর যেটা থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের মধ্যে কোনো কোনো সময় নাউন থাকতে পারে, কোনো কোনো সময় অ্যাডজেক্টিভ থাকতে পারে, কোনো কোনো সময় অ্যাডভার্ব থাকতে পারে, এবং কমপ্লিমেন্টের পরে আবার এক্সটেনশন থাকতে পারে। এক্সটেনশন মানে কি, ওই যে আমরা লেকচার 4-এ যেগুলো যুক্ত করেছিলাম, ওই শব্দগুলো দিয়েই বর্ধিত হতে পারে। দুটো বাক্য দেখি আজকের অনুচ্ছেদ থেকে। আসন বিন্যাস ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একটা কথা বলি তোমাদের, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে সরাসরি কিন্তু একটা ইঙ্গিত থাকে যে ছিল, ভবিষ্যতে থাকবে। কিন্তু যদি ছিল কথাটি এখানে আমি না দিই, একটু খেয়াল করো, আসন বিন্যাস ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন এটা প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে, মানে অ্যামিজ আর ব্যবহার করতে হবে লিঙ্কিং ভার্ব। কিন্তু যখন আমি ছিল বলেছি, তার মানে এটা সরাসরি আমাকে পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। আমি আবারও ক্লিয়ার করছি, কোনো বাংলায় যদি ভার্বের কোনো চিহ্ন না থাকে, খুঁজে না পাও, তাহলে ধরে নিবে যে এটা সাধারণত বি ভার্ব দিয়ে বাক্যটা হবে। এবং প্রেজেন্ট টেন্সে আবার যদি হতে চায় বি ভার্বের ব্যবহার, তাহলে বাংলায় কোনো ছিল বা থাকবে ভবিষ্যতে এইরকম কথা থাকবে না, মানে ভার্বে কোনো অস্তিত্বই থাকবে না। বুঝতে পেরেছো? তখন এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে ইজ দিয়ে। আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এবার আসো, ভার্বকে আমরা চিহ্নিত করলাম, যেটা করছি আমরা। এবার আমরা নর্মালি বলছি যে একটা প্রশ্ন করছি, আমরা লিঙ্কিং ভার্বে কিন্তু কি দিয়ে প্রশ্ন করতে পারি। হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, সাবজেক্ট, যেটার আগে দেখলাম আমরা। একইভাবে আমরা বলতে পারি যে কি আসলে গুরুত্বপূর্ণ ছিল, কি গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আমরা বলছি যে আসন বিন্যাস, তাহলে আসন বিন্যাসটা হচ্ছে সাবজেক্ট। আমি এভাবে বলছি, দ্য সিটিং বা সিট প্ল্যান, এটা ফ্রেজ হিসেবে ইউজ হয়, এটা ভার্ব নয়। দ্য সিট প্ল্যান ছিল বলছি, তার মানে আমি ওয়াজ দেব। তার মানে ভার বসানোর কাজ আমার প্রথম, মনে মনে, তার আগে একটা সাবজেক্ট এবং ভার বসিয়ে নিলেই বাক্যটায় কিন্তু ধরতে পারা যায় আসন বিন্যাস ছিল, কথা কিন্তু আমার শেষ। আসন বিন্যাস ছিল, কেমন ছিল বলা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কি, আমরা যদি বলতে পারি যে ভেরি ইম্পর্ট্যান্ট। এখন ভেরি ইম্পর্ট্যান্টের পরিবর্তে আমরা খুব বলতে গেলে আরেকটা শব্দ ইউজ করতে পারি, ক্রুশিয়াল দিতে পারি। এই ক্রুশিয়াল মানেও যা, ভেরি ইম্পর্টেন্ট মানেও তাই। ক্রুশিয়াল দিলে কিন্তু ভেরি ক্রুশিয়াল দেওয়া যাবে না, এগুলো দরকার নেই। কারণ কিছু শব্দের সাথে কিছু শব্দ থাকে, এগুলো মাল্টিভিটামিন টাইপের শব্দ। হ্যাঁ, যেমন ভেরি ইম্পর্টেন্ট মানেই হলো ক্রুশিয়াল। সো ক্রুশিয়াল দিলে আর ভেরি দেওয়া দরকার নেই। দিলে ভুল হবে না, কিন্তু দিলে তোমার অপরিপক্কতা প্রমাণ হবে। আচ্ছা, দ্য সিট প্ল্যান ওয়াজ ক্রুশিয়াল, সিট প্ল্যানটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণের পরে আমরা বলতে চাচ্ছি কিসের ক্ষেত্রে, কিসের জন্য।
পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায়, মানে রক্ষায় মানে রক্ষার জন্য। সো আমরা এখানে দেব ফর, বাড়তি অংশ করছি এবার, সাবজেক্ট, রাইট, লিঙ্কিং ভার্ব, এই যে লিঙ্কিং ভার্ব, তারপরে কিন্তু আমরা কমপ্লিমেন্ট মানে অ্যাডজেক্টিভ দিয়ে ফেলেছি। এবার যে অংশটুকু বসাবো সবটুকু হচ্ছে এক্সটেনশন এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দিয়ে ফেলো ফর মেইনটেইনিং, মেইনটেইনিং, ফর মেইনটেইনিং, মেইনটেইনিং, MAIN, হ্যাঁ TAINING, মেইনটেইনিং দিতে পারি, বানানটা ভুল করা যাবে না। মেইনটেইনিং কি করার জন্য? শৃঙ্খলা রক্ষায়, মেইনটেইনিং অর্ডার, মেইনটেইনিং অর্ডার। কোথায় সেটা? পরীক্ষা কেন্দ্রে। তার মানে বলবো ইন দ্য হল, ইন দ্য হল রুমস বা ইন দ্য হলস, in the halls. Okay, the seat plan was crucial for maintaining order in the hall. এই যে বাকি অংশটুকু, এটার নাম হলো বাড়তি অংশ, আর কমপ্লিমেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর মাঝখানে এটা হচ্ছে বিফার। সো এটা হতেই পারে। তাহলে লিঙ্কিং ভার্ব দিয়েও বাক্য গঠিত হয়। ক্যাম্পাস ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ সকাল জুড়ে কার্যকর ছিল মসৃণ চলাচল নিশ্চিত করতে। এইখানে আমরা কি করতে পারি? ছিল মানে এটাও কিন্তু কি, এটাও কিন্তু ওয়াজ দিয়ে, এটাও কিন্তু ওয়াজ দিয়ে। তাহলে কি ছিল আমি যদি বলি, তাহলে ট্রাফিক কন্ট্রোল, তাই না? ট্রাফিক নিয়ন্ত্রণটা। সো আমি বলবো দ্য ট্রাফিক নিয়ন্ত্রণ, কন্ট্রোল, দ্য ট্রাফিক কন্ট্রোল। আমি কি বলবো যে ক্যাম্পাস ঘিরে, এইটাকে এটা সাথে রেখে দেবো, ক্যাম্পাস ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ, এইটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। সো the traffic control around the কি, around the campus. well, preposition দিয়েও কিন্তু নাউন একটা কি বলে সাবজেক্ট গঠিত হয়, কিন্তু মূল হেডওয়ার্ডটা থাকে কিন্তু প্রেপোজিশনের আগেরটা, এটা প্রেপোজিশন। সো দ্য ট্রাফিক কন্ট্রোল অ্যারাউন্ড দ্য ক্যাম্পাস, ক্যাম্পাস ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ ওয়াজ, ছিল, তাই না? ওয়াজ দেব নাকি আর কিছু? রিমেইন দেব। এরকম দেখবে কিছু কিছু ভার্বের ইউজ তোমরা বুঝতে পারবে। এখানে দুটাই দিতে পারি, রিমেইন থেকে ছিল, রিমেইন, হ্যাঁ রিমেইন থেকে ছিল, দুটাই দিতে পারি। থেকে ছিল কেমন ছিল? কার্যকর ছিল, সকাল জুড়ে ইফেক্টিভ। সো খুবই ইফেক্টিভ ছিল। তাহলে আমরা দেখছি যে প্রথম অংশ হচ্ছে সাবজেক্ট, এরপরে লিঙ্কিং ভার্ব হচ্ছে ওয়াজ বা রিমেইন, আর ইফেক্টিভ হচ্ছে লিঙ্কিং ভার্ব, সরি কি বলে, কমপ্লিমেন্ট, মানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এইটুকু একটু আমি বোল্ড করে রাখি। আচ্ছা, ইফেক্টিভ ছিল কি করতে? মসৃণ চলাচল নিশ্চিত করতে। এই করতে, নিতে, খেতে এগুলো হলে একটা ইনফিনিটিভ বসাতে হয় টু এর পরে ভার্বের বেস ফর্ম। ওকে, কি নিশ্চিত করতে, এটা হচ্ছে সকাল জুড়ে বলা হচ্ছে, রিমেন ইফেক্টিভ সকাল জুড়ে, তাহলে থ্রু আউট, কোনো কিছুর পুরো সময় জুড়ে থ্রু আউট দিতে পারো, থ্রু আউট দ্য মর্নিং। মর্নিংয়ের পূর্বে দা বসবে কিনা এটা কিন্তু অটোমেটিক্যালি আমার কলম বলে দিল। হ্যাঁ, থ্রু আউট দ্য মর্নিং। সো থ্রু আউট দ্য মর্নিং কিসের জন্য? চলাচল নিশ্চিত করতে। সো টু মুভ স্মুথলি, হ্যাঁ, টু মুভ স্মুথলি, তার মানে থ্রু আউট দ্য মর্নিং, টু মুভ স্মুথলি, এই সবটুকুর নামই হচ্ছে এক্সটেনশন। বুঝতে পেরেছ? এখন তুমি যদি চেষ্টা করো এইটুকুকে বাক্যের শুরুতে দিতে, তাও কিন্তু হবে। টু মুভ স্মুথলি, একটা কমা দিতে হবে, তখন ছোট হাতের করতে হবে দা। ওকে, তখন এই মসৃণ চলাচল নিশ্চিত করতে এইটুকু বাক্যের শুরুতে চলে আসবে। তার মানে ঠিক যেমন বাংলা তেমন হচ্ছে তার ইংরেজি, মসৃণ চলাচল নিশ্চিত করতে, টু মুভ স্মুথলি, রাইট? ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য এটা বোঝালাম, টু মুভ স্মুথলি। এই কথাটাকে তুমি আরেকভাবে বলতে পারো যে ফর স্মুথ কি মুভমেন্ট। হ্যাঁ, তাহলে এই যে টু মুভ স্মুথলি এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর ফর স্মুথ মুভমেন্ট এটা হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ। আমি নাউন করে দিয়েছি, মুভটাকে মুভমেন্ট, স্মুথলিটাকে স্মুথ করে দিয়েছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে অনেকভাবে তুমি করতে পারো, হ্যাঁ অনেকভাবে তুমি করতে পারো।
মাশাআল্লাহ, এই হলো 3টা স্ট্রাকচার। এবার চলো একসাথে দেখে নিই এবং সাথে এটাও দেখাবো যে সাধারণ লেখাটাকে আরও বেশি কিভাবে অসাধারণ করা যায়। ওয়েল, এই তো ছিল আমাদের অনুচ্ছেদ, তাই না? এই অনুচ্ছেদটাই ছিল। এতক্ষণ ধরে আমরা এটাই করলাম। এখন ট্রান্সলেশন তো এটাই আমরা দেখলাম। এখন একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। ধরে নেওয়া যাক যে আমরা এটাই পেরেছি, এই পর্যন্ত আমাদের দক্ষতা হয়েছে। এখন এই লেখাটাকে তুমি আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারো যদি কিছু অলংকার যুক্ত করো। কি যুক্ত করবে? অলংকার। হয় না যে একজন গ্রামের একটা নববধূর কথা বলি, গ্রামের নববধূ তো বিউটি পার্লারে যায় না, যদিও পার্সোনালি বিউটি পার্লারকে আমি ওইভাবে পছন্দ করি না, কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি, ধরো গ্রামের একটা নববধূ একেবারে সহজভাবে সাদাসিধা ভাবে সে সাজগোজ করেছে। এই নববধূকেই যদি শহরে নিয়ে এসে বলা হয় যে তাকে আরেকটু সজ্জিত করো, তাহলে তাকে যে বিভিন্নভাবে অলঙ্কৃত করা হবে, বিভিন্ন রকমের অর্নামেন্ট দিয়ে, সাজসজ্জা দিয়ে, তখন গ্রামের নববধূই কিন্তু এক অন্য রকমের কিছু হয়ে যাবে শহরে এসে। লাইক দ্যাট, আমি যদি এই সেন্টেন্সে কিছু অলংকার যুক্ত করি, ইংরেজিতে অনেক কিছু অলংকার রয়েছে, যেমন তার ভিতরে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, যেগুলো বাগধারা বলি, প্রবাদ প্রবচন, এগুলো কিন্তু ইংরেজির একটা অলংকার। এগুলো সেন্টেন্সের মাঝে ব্যবহার করলে সেন্টেন্স অন্য রকম মাত্রায় পৌঁছে যায়। যেমন আমি প্রথম বাক্যটা টু অ্যাভয়েডে একটু বোল্ড করি, আমি এখানে একটা কিছু ইউজ করতে চাই। প্রতিটা সেন্টেন্সে ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই। তুমি শতকরা 5টি সেন্টেন্সে, ধরো 100টা সেন্টেন্স, তার 5টি সেন্টেন্সে তুমি যদি ইডিয়ম ফ্রেজ ইউজ করো, লেখাটা অন্য রকমের একটা মাত্রা পায়। ওকে, সো টু অ্যাভয়েড এটা চেঞ্জ করে আমি কিছু একটা বসাবো। পরেরটা ধরো টু স্পিড আপ, এই জায়গাটা চেঞ্জ করে কিছু একটা বসাবো। আমি একটু আন্ডারলাইন করে রাখি, একটু খেয়াল করো আমি কি ধরনের ইডিয়মটা ব্যবহার করছি। এরপরে ধরো আমি পরে বাক্যতে আর্লি কথাটা তুলে দেব, দিয়ে ধরো ওখানে একটা ইডিয়ম ব্যবহার করব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তারপরে ধরো আমি তোমার আর দিলাম হচ্ছে ধরো ফর স্মুথ মুভমেন্ট, এটুকু চেঞ্জ করে একটা ইডিয়ম দিয়ে দেব। তো চলো দেখি, এখানে বলা হচ্ছে দ্য ইউনিভার্সিটি পাবলিশড আ ডিটেল গাইডলাইন। ইউনিভার্সিটি একটা বিস্তারিত গাইডলাইন দিয়েছিল গত সপ্তাহে টু অ্যাভয়েড ক্যান্ডিডেটস কনফিউশন, যাতে করে কনফিউশন মানে ক্যান্ডিডেটদের কোনো রকমের দ্বন্দ্ব না থাকে, দ্বন্দ্ব এড়াতে পারে। সো টু অ্যাভয়েডের পরিবর্তে আমি দেব টু লিভ। টু লিভ নো রুমস, এই রুম মানে কক্ষ নয়, আর OOM, নো রুমস ফর বাকি অংশ। তাহলে অ্যাভয়েড মানেও যা, টু লিভ নো রুম মানেও তাই, কিন্তু অর্থটা চমৎকার হয়ে গেল, সেন্টেন্সের মানটা অন্যরকম হয়ে গেল। এই ইডিয়মগুলো আস্তে আস্তে তোমরা শিখবে। কোথা থেকে শিখবে আমি তো বলবোই সেগুলো, শুধু জেনে নাও যে সাধারণ একটা জিনিসকে অসাধারণ করা কৌশল দেখো। প্রতিটা দিনই আমি তোমাদের ভিন্ন ভিন্ন কৌশল শেখাচ্ছি। দ্য ইনভিজিলেটরস চেক দ্য অ্যাডমিট, ওই যারা দায়িত্বে ছিলেন তদারকিরা, ওনারা হচ্ছে এন্ট্রি করা শুরু করলেন প্রতিটা গেটে উইথ হ্যান্ড স্ক্যানার, হাতে একটা স্ক্যানার নিয়ে, টু স্পিড আপ এন্ট্রি, যাতে এন্ট্রির কাজটা একটু কি করা যায়, দ্রুত করা যায়। সো আমি বলবো যে টু, এই জায়গাটায় টু খেয়াল করো, টু অ্যাভয়েড, টু AVOID, অ্যাভয়েড bottlenecks। bottlenecks মানে হচ্ছে, টু অ্যাভয়েড bottlenecks মানে হচ্ছে তোমার এটা একটা ইডিয়ম, মানে বাধা বিপত্তি এড়িয়ে। স্ক্যানার টু অ্যাভয়েড bottlenecks এন্ট্রি, অর্থাৎ এন্ট্রিতে সকল বাধা বিপত্তি এড়িয়ে যেতে তারা হ্যান্ড স্ক্যানার ব্যবহার করেছিল। দেখো তো কত চমৎকার একটা তুমি ইডিয়ম ইউজ করলে, বাধা বিপত্তি এড়িয়ে। থাউজেন্ডস অফ অ্যাপ্লিক্যান্ট অ্যারাইভড আর্লি, হাজার হাজার অ্যাপ্লিক্যান্টরা সকালে পৌঁছেছিল। সবাই আর্লি দিচ্ছে, কিন্তু তুমি একটু অন্য কিছু দিচ্ছ, তুমি লিখছো ব্রাইট অ্যান্ড আর্লি। ব্রাইট অ্যান্ড আর্লি মানেই হচ্ছে তোমার খুব সকালে, খুব প্রত্যুষে। আর্লি আর ব্রাইট অ্যান্ড আর্লি, কত চমৎকার না? এভাবে তুমি ইডিয়ম ইউজ করবে। সবশেষেরটা সিট প্ল্যানটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড ট্রাফিক কন্ট্রোলটা ছিল, দ্য ট্রাফিক কন্ট্রোল রিমেন ইফেক্টিভ থ্রু আউট দ্য মর্নিং, পুরো সকাল জুড়ে ট্রাফিক কন্ট্রোল ছিল ফর স্মুথ মুভমেন্ট। তো ফর স্মুথ মুভমেন্টের জায়গাতে তুমি লিখছো হচ্ছে
ফর ফর তো থাকবেই, ফর স্মুথ স্মুথ সেইলিং, নির্বিঘ্নে চলা, অর্থাৎ নির্বিঘ্নে চলার জন্য এই কাজটি ছিল, ফর স্মুথ সেইলিং। কত চমৎকার একটা ফ্রেজ, ফরটা এমনি বাইরে থাকবে, স্মুথ সেইলিং, স্মুথ সেলিং নির্বিঘ্নে। আগে কি ছিল? ফর স্মুথ মুভমেন্ট, আর এখন দিলাম ফর স্মুথ সেইলিং। তাহলে দেখো আমি এখানে 6টা বাক্যের ভেতরে 4টাতে আমি ইডিয়াম ইউজ করলাম। প্রাথমিক লেভেলে তোমরা এটা ব্যবহার করতে পারবে না, কিন্তু কৌশলটা দেখে রাখলে যে কিভাবে অসাধারণভাবে এটা তৈরি করা যায়। মানে ব্যাপারটা এরকম, তুমি ধরো চা বানাতে পারো, কফিও বানাতে পারো। তো ধরো তুমি হালকা লিখতে পেরেছো, মানে তুমি চা বানানো শিখেছো। আজকের ক্লাস করার পর ধরা যাক তুমি কফি বানাতে শিখেছো। কিন্তু একটা জিনিস জেনে রাখলে যে কফির ওপরে আছে না এখন কিছু কফির ওপরে কিন্তু নাম লেখা যায়, কিছু কফির ওপরে ছবি আঁকানো যায়, ভিজুয়ালাইজেশন করা যায়। একটু শিখে রাখলে ভবিষ্যতে সময় পেলে বাড়িতে কফি তো বানাতে পারোই, একটু ট্রাই করলে, রাইট? ব্যাপারটা এরকম, তুমি লিখতে পেরেছো, লেখার কৌশল শিখেছো, এখন সেটাকে আরও বেশি কিভাবে স্ট্যান্ডার্ড করা যায়, আইএলস স্ট্যান্ডার্ড করা যায়, বিভিন্ন প্রফেশনাল রাইটিংয়ে পরীক্ষককে মুগ্ধ করা যায়, সেই কৌশলগুলো তোমাকে শেখানো হচ্ছে। আশা করি পুরো বিষয়টি বুঝেছো এবং এনজয় করেছো। আয়োজনের শেষে এসে তোমাদেরকে দেখাবো আজকের এই আয়োজনটাকে তুমি যদি শতভাগ গ্রিপে নিয়ে আসতে চাও, হৃদয় দিয়ে আরও বেশি অনুভব করতে চাও, তোমাকে খুলে ফেলতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং ওয়ার্ড ফাংশন এই বইটা। আমি বইটা হাতে নিলাম এবং আমি চলে আসব যে পৃষ্ঠাটায়। আচ্ছা, এই তো চ্যাপ্টার 4 বের করো। হ্যাঁ, চ্যাপ্টার 4, আমি একটু পেজ নাম্বারটা দেখি। হ্যাঁ, চ্যাপ্টার 4, পৃষ্ঠা হচ্ছে 168। হ্যাঁ, 168 পৃষ্ঠা বের করেছ। 168 পৃষ্ঠা, কনভার্টিং বেঙ্গলি লং সেন্টেন্স টু ইংলিশ। বড় বাক্যকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় সেই কথাগুলো এখানে চমৎকার করে বলা আছে, দেখে নিও। এবং মনে আছে নিশ্চয় তোমাদের যে ফর্মুলার কথা বলেছিলাম 1 2 3, দেখো চমৎকার করে এখানে বলা আছে যে 1 মানে সাবজেক্ট, 2 মানে ভার্ব, কী ধরনের ভার্ব দেখো, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, লিঙ্কিং দেখালাম। এরপরে 3 মানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এক্সটেনশন মানে কি ওই যে অ্যাডভার্ব, ইনফিনিটিভ, পার্টিসিপল, মডিফায়ার। বুঝতে পারছো? আমার ক্লাস আর সবশেষে এই বইটি নিয়ে যখন তুমি প্র্যাকটিসে বসে যাবে, দেখো কত চমৎকার করে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। এত চমৎকার বুঝবে আর এত মজা লাগবে, বলার কোনো ভাষা নেই। আমি বারবার তোমাদেরকে বলেছি আমার কথাগুলো শোনো, আমার দেওয়া সিস্টেমগুলো, আমি যা যা বলছি সেগুলো একটু মেনটেন করতে শেখো, দেখবে ইংরেজি তোমার কাছে অনেক সহজ হয়েছে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এই কোর্সটা তোমার জন্য হয়েছে যুগান্তরকারী একটি কোর্স। এরপর প্রচুর প্র্যাকটিস, আর এই লেসনটা খুলে 10 বার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, আন্ডারলাইন করবে, দাগিয়ে শেষ করে ফেলবে পুরো বইটা। ঠিক আছে? বই এত ফ্রেশ রাখার দরকার নেই, বই দাগাবে, পুরনো হবে, প্রয়োজনে আবার তুমি নতুন বই নেবে, বাট বইটাকে এমন পরিমাণে দাগাও যেন এটা স্মৃতিচিহ্ন বহন করে যে তুমি কতটা তাকে ভালোবেসেছ। অঙ্কন করলেই বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়, যত বেশি দাগানো মানে বইয়ের প্রতি, বই এর প্রতি তত বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। সো এই হচ্ছে ব্যাপার। আশা করছি আগের দেওয়া হোমওয়ার্ক অর্থাৎ ওয়ার্ড সেইটা তোমরা 20 বার পড়বে, আর এখন যে আমি লেসনটা দেখালাম ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে, সেখান থেকে তোমরা 10 বার পড়বে। 20 বার এবং 10 বার, এই মিলেই হচ্ছে পূর্ণতা। তো আলহামদুলিল্লাহ, শেষ করতে চাই আজকের আয়োজনটি। তোমরা এভাবে করে যদি লেগে থাকো শেষ পর্যন্ত, অনেক দূর পৌঁছে যাবে। তার প্রমাণ 12তম ক্লাসে নিজেরাও বুঝতে পারছো যে কতটা তোমরা এগিয়েছ এবং কি কৌশলে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা শেষ করে ফেলছি। দেখো প্রতিটা লেসন, প্রতিটা অধ্যায়কে কিন্তু আমরা নাড়ছি, তাকে ছুঁয়ে দেখছি, সেখান থেকে আমরা হোমওয়ার্কও দিচ্ছি, রাইট? আশা করি এটা অনুধাবন করতে পেরেছ। কি অনুধাবন করতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। পুরো আয়োজনটা এনজয় করেছো কিনা একটু জানাও। সাথে সম্ভব হলে এটি একটু জানিও, জীবনে এর আগে কখনো তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোনো কোর্সে ভর্তি হয়েছো কিনা। যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোনো কোর্সে ভর্তি হয়ে থাকো, তাহলে এই আয়োজনটা তুমি তফাৎ করতে পারবে। তুমি কি এটা বুঝতে পেরেছো কিনা? এই ধরনের গবেষণালব্ধ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই মুহূর্তে বিরল। তুমি যা পেয়েছো সেটাকে কাজে লাগাও, আজীবন তার স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য আর কোথাও যেতে হবে না। সবশেষে যে কথা লিখে আমরা
তৃপ্তির একটা প্রশান্তি নিতে চাই। কি বলতো? আচ্ছা, সেটা হচ্ছে যে কত, হ্যাঁ, যে হচ্ছে 12 ইজ ইকাল টু ডান, অর্থাৎ 12তম দিনের আয়োজনটা শেষ করলাম। লেগে থাকো স্বপ্ন পূরণের এই জার্নিতে। সবসময় তো আর এভাবে লেগে থাকবে না, সবসময় তুমি আমাকে পাবে না বা আমিও তোমাকে এভাবে পাবো না। যে সময়টা পেয়েছি আমরা আসলে চমৎকারভাবে কাজে লাগাই, আজীবন স্মৃতিচিহ্ন হয়ে থাকুক। আর আজকের এই দিনেও তোমাদের কাছ থেকে জানতে চাই, যে প্রত্যাশা নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছিলে, সত্যি কি সেটার কিছুটাই পূরণ করতে পারিনি? তোমার কি মনে হয়েছে একেবারে টাকাগুলো জলে ফেললাম, সময়গুলো একেবারে নষ্ট করলাম? তাই কি মনে হয় তোমাদের? তোমাদের কমেন্টের দিকে তার প্রত্যুত্তর দেখতে দেখতেই বিদায় নিচ্ছে আজকের আয়োজন থেকে। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।